এখন তাদেরকে হাসপাতালে নিতে হবে, তারা যেন সুস্থ হয়ে উঠে ঠিকভাবে সেটা নিশ্চিত করতে হবে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এই ছেলে মেয়েদের আন্দোলনকে থামানোর জন্য যে প্রক্রিয়াগুলো নেওয়া হয়েছে সেটা অমানবিক, নিষ্ঠুর, দানবীয়। আমি ধরেই নিয়েছিলাম এখানে একটা মেডিকেল হেল্প থাকবে যারা কন্টিনিউয়াসলি এই ছেলে মেয়েদেরকে দেখবে। আমি খুবই ব্যথা পেয়েছি মনে যখন দেখেছি এখানে কোনো রকম মেডিকেল হেল্প নাই, এবং ছেলে মেয়েরা যখন চেষ্টা করেছে মেডিকেল হেল্প আনার জন্য তারা সেটা আনতে পারে নাই। শুধু তাই না, তাদেরকে সাহায্য করার জন্য যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে তাদেরকে গ্রেফতার করে এই মুহূর্তে তারা হাজতে আছে এবং সেখান থেকে কোর্টে চালান দেওয়া হবে। এর চাইতে নিন্দনীয় ব্যাপার কিছু হতে পারে কিনা আমার জানা নাই। আমি আশা করব এই বিষয়গুলি অবশ্যই যেন বন্ধ হয় এবং আমাদের ছেলে মেয়েদেরকে মুক্ত করে দেওয়া হয়, তারা যেন এই জেলখানায় তাদেরকে হাজির হতে না হয়। তাদের বিরুদ্ধে 200 থেকে 300 মামলা করা হয়েছে কারণ নাম ছাড়া। যখন প্রয়োজন হবে সেখানে একজনের নাম ঢোকানো হবে। আমি আশা করছি এই জিনিসগুলো যেন অবিলম্বে বন্ধ করা হয়। আমি এখানে আসার আগে আমার সাথে সরকারের অনেক উচ্চ মহল থেকে কথা বলেছে। আমি তাদের সঙ্গে কথা বলে আমি এখানে এসেছি। আমি তাদেরকে অনুরোধ করব তারা আমাকে যে কথাগুলি দিয়েছেন সেই কথাগুলি যেন রক্ষা করে। আমি আর এই ছাত্রদের ভিতরে কোনো পার্থক্য নাই। কাজেই যদি আমার কথা রক্ষা করা না হয় তাহলে আমি বুঝে নিব আমাকে যে কথাটা দিয়েছেন তারা যদি রক্ষা করা না হয় আমি বুঝে নিব তারা শুধু ছাত্রদের সাথে না, আমার সঙ্গে এবং এই দেশের যত প্রগতিশীল মানুষ আছে সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কাজেই আমি আশা করব তারা যেন যে আমাদেরকে কথা দিয়েছেন সেই কথাগুলি রাখেন। ঠিক আছে? আর আমি আপনাদের সাংবাদিকদের ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যে ভূমিকা রেখেছেন। কারণ এই যে তারা কি পরিমাণ কষ্ট করেছে সেটা আমি নিজের চোখে দেখা না পর্যন্ত আমি কিন্তু খাওয়াও সব বন্ধ করে দিয়েছে, সব খাওয়া বন্ধ করে তারা যেন খেতে না পারে খাওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এই ধরনের নিষ্ঠুরতা আমাদের স্বাধীন বাংলাদেশে 50 বছর পূর্তিতে করা হবে সেটা চিন্তার বাইরে। আমি আশা করব সরকার যেন বিষয়টা বিবেচনা করে দেয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আশা করি আপনারা যে ভূমিকা পালন করেছেন ভবিষ্যতেও সেই একই ভূমিকা পালন করবেন। বলি আমি অনশন এবং আন্দোলনটাকে দুটা ভিন্নভাবে দেখি। এই আন্দোলন তাদের যে উদ্দেশ্য সেই আন্দোলন করার জন্য অনশন করার প্রয়োজন নাই। কারণ যে মানুষটাকে জন্য তারা অপহরণ করতে যাচ্ছে তার জন্য প্রাণ দেওয়াটা সমীচীন না। ঠিক আছে? তারা যদি আন্দোলন করতে চায় তারা সেটা করবে, সেটা তাদের সিদ্ধান্ত। এই বাচ্চাগুলি যে সুন্দরভাবে সিদ্ধান্ত নিয়ে যেভাবে কাজ করেছে আমি দেখে মুগ্ধ হয়েছি। তারা যেভাবে এটা ম্যানেজ করেছে, যেখানে কোনো ডাক্তার নাই সেখানে সমস্ত ডাক্তারি প্রক্রিয়া তারা নিজেরা করেছে, ছেলে মেয়েদেরকে সুস্থ রেখেছে, হাসপাতালে নিয়ে গেছে, যখন যেটা প্রয়োজন তারা সেটা করেছে। তারা যেভাবে নেতৃত্ব দিয়েছে আমি দেখে অত্যন্ত আশাবাদী হয়েছি ভবিষ্যতে এরা আমাদের দেশের নেতৃত্ব দিবে নিশ্চিতভাবে আমি বলতে পারি। স্যার, আপনি বলছিলেন যে আপনাকে উচ্চ মহল থেকে বলা হয়েছে এই জন্য আপনি করেছেন এবং আপনি আশাবাদী যে তারা আপনার এগুলো মেনে নেবেন। যদি কিন্তু রেখেছেন এই যদি কিন্তু যায়, যদি সেক্ষেত্রে আপনার কোনো ভূমিকা থাকবে না? অবশ্যই থাকবে। আমি তাদেরকে বলবো, ঠিক আছে? আমি অবশ্যই তাদেরকে বলবো যে আপনারা আমার কাছে এসছেন, আমি কিন্তু আপনাদের কাছে যাই না। আমাদের বাসায় এসছেন, আপনারা আমার কাছে এসছেন, আমি আপনাদের কাছে যাই নাই। যেহেতু আপনারা আমাদেরকে অনুরোধ করেছেন যে আমরা সব মেনে নিব, আপনি এই ছেলেগুলোকে মানে অনশনের হাত থেকে রক্ষা করেন, আমি সেই দায়িত্ব পালন করছি। সেক্ষেত্রে কি কোনো টাইম ফ্রেম করবেন কিনা? কারণ অনেকদিন হয়ে গেছে আন্দোলনটা কিন্তু রান করছে বেশ কিছুদিন, কোনো টাইম ফ্রেম বেঁধে দিবেন কিনা? এবং এই যে মানে আমি আসলে এই টাইম ফ্রেম বেঁধে দেওয়ার মানে আমি সেই জায়গায় যেতে চাই না। ঠিক আছে? এটা ছাত্ররা বলুক, তাদের জন্য সহজ, কিংবা যারা কাজ করছে তারা বলুক। আমি এসেছি তাদের জন্য, মূলত তাদের অনশন ভাঙানোর জন্য। তারা আমাদের কথা অনশন ভেঙেছে, আমি তাতে অত্যন্ত খুশি হয়েছি, আনন্দিত হয়েছি, রিলিভ হয়েছি। তাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকবো যে তারা এই অনশনটা ভেঙেছে। আমরা ওদের জিজ্ঞেস করেছিলাম আগে, ওরা যে সময় আমরা যে সময় আগে ওদের আসার আগে ওদেরকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম, মিটিং ওরা জুমে আসছে আমাদের সঙ্গে, যে আমরা যে আসবো তোমরা কি আমাদের সঙ্গে কথা বলবে কিনা। বলেছে অবশ্যই বলবো ম্যাডাম, স্যার আপনারা আসেন। আমাদের তো ওই আশ্বাস নিয়ে তারপরে আমাদের বলছে যে কালকে সকালে না, আজকেই আসেন রাত্রেবেলা।
তো আমরা তাই জন্য রাত্রে এসছি। আর এক এক ঘন্টা ইম্পর্টেন্ট, এদের অনশন এক এক ঘন্টা ওদের শরীরের জন্য ইম্পর্টেন্ট, তাই না? তো আমরা মানে আসলেই আমার খুবই ভালো লাগছে যে ওরা এই কথাটা শুনেছে, আমাদের কথাটা রেখেছে। এতজন 27 জন আজকে আমাদের ছিল, তাই না? এরা অনশন ভেঙেছে সব একসঙ্গে, আপনারা সবাই দেখেছেন। এটা আমরা কখনো মানে আমাদের জন্য এটা সবচেয়ে বড় পাওনা যে আমরা তো এখন নাই এখানটায়। 3 বছর হয়ে, প্রায় 2.5 বছর 3 বছর হয়েছে আমরা কিন্তু নাই, তাই না? তো এরা যে এখনো মানে এই পুরো ব্যাচ, এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড 3 বছর কিন্তু এসে গেছে, এরা কিন্তু সব নতুন স্টুডেন্ট। আমাদের কিন্তু বেশিরভাগই খালি 4th ইয়ার আগে দেখেছে আমাদের দুজনকে, কিন্তু বাকি বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু আমাদের দেখে নাই, এই প্রথম আজকে এখানে দেখেছে, তাই না? তো আমরা এই জন্য এই স্টুডেন্টের প্রতি আমি ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টকে নিজে থ্যাংক ইউ বলেছি, স্যারও আপনার স্যারও বলেছেন থ্যাংক ইউ। আসলে কৃতজ্ঞতা জানাতে পারবো না। আমার লাস্ট কোশ্চেন, জি বলেন। আপনি স্যার বলছিলেন যে এশিয়ার মানুষের পর্যায়ে নেই দানব, যে শিক্ষার্থীদের ভালোবেসে এখানে আসছেন আপনি, সেই দানবের কাছে আপনারা রেখে যাচ্ছেন এখনো, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা তো আমি decision নাই, এটা তো আমি বলি ছাত্রদেরকে আন্ডার এস্টিমেট করবেন না। কে কাকে কার কাছে রেখে যাচ্ছি সেটা সময় বলে দিবে, ঠিক আছে? Right? Okay. একটা প্রশ্ন ছিল, ওদের মূল দাবি বা একমাত্র দাবি যেটা বলছেন যে তারা যে পদত্যাগের যে বিষয়টি, সেটি বিষয় নিয়ে আপনারা কি? মানে না, অবশ্যই আমি যখন বলেছি যে তারা সেলিম ভাই দাবি দেওয়া পালন মেনে নিবেন যখন বলেছে, তখন তার কিন্তু এই দাবিটাও করেছে, তাই না? কিন্তু সরকারের হয়তো নিজস্ব টেকনিক্যাল ব্যাপার থাকে, রাজনৈতিক ব্যাপার থাকে, সেটার জন্য তারা হয়তো একটা প্রসেস থাকে। গোপালগঞ্জের ভাইস চ্যান্সেলরকে তারা একভাবে সরিয়েছে, অন্য ভাইস চ্যান্সেলর অন্যভাবে সরিয়েছে, কাজে সেটা তাদের ব্যাপার। আমার প্রাইমারি কনসার্ন ছিল আমি ওদেরকে কোনোভাবে ওদের ঘর দিয়েছি। আমার মনে হয় যা যা হয়েছে আমরা এটা দেখি, ওয়াচ করি। কথা বলা হচ্ছিল, সরকারের বলা হচ্ছিল যে এই আন্দোলনটা বহিরাগতদের ইঙ্গিতে চলছে এবং বহিরাগতরা চালাচ্ছে। আপনি স্যার এসেছেন বিদ্রোহী ক্যাম্পাসে, তারা এই আন্দোলনটা কি আপনার বহিরাগত তারা পরিচালিত আন্দোলন? আমি বলি আমি এই ছেলেদেরকে দেখে মুগ্ধ, ঠিক আছে? ওরা যত সুন্দরভাবে ম্যানেজ করেছে। যখন নাকি এই ধরনের একটা আন্দোলন যেটা হয়েছে, সেটা আমাদের দেশের কোনো রাজনৈতিক দল এরকম একটা আন্দোলন গড়ে তুলতে পারবে না, যেখানে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা তরুণ তরুণী নিজের হার্ট দিয়ে সেটার সঙ্গে মিছিল করবে। এই আন্দোলন যখন হয় তখন সেই ফায়দা নেওয়ার জন্য সবসময় অন্যরা ভিতরে ঢুকে গিয়ে তার লিডারশিপটা নেওয়ার চেষ্টা করে। এরা কিন্তু সেটা করতে দেয় না। আমি একদম দেখেছি যে এরা হচ্ছে একেবারেই সাধারণ শিক্ষার্থী, এদের কোনো রকম উচ্চাভিলাষ নাই। পুলিশ ওদের গায়ে এরকম নির্মমভাবে হাত তুলেছে, কাজে ওদের মনের ভিতরে একটা ক্ষোভ হয়েছে সঙ্গত কারণে, সেই জন্য তারা এই আন্দোলনটা করছে। এর ভিতরে বিন্দু মাত্র মানে বাড়াবাড়ি নাই, অহেতুক কোনো দাবি নাই। ওদের দাবি একদম 100% যৌক্তিক দাবি। আর বহিরাগত আপনি বলতেছেন এইগুলি সব হলো ওই যে একটা আমরা আসার পরেই একজন ছাত্রী বলল যে স্যার ম্যাডাম এটা 3 বছরের ক্ষোভ আমাদের এখন বেরোয় এসছে। আমি 3 বছর আগে যখন নাকি রিটায়ার করে চলে যায়, তার আগে আমি ওনাকে একটা চিঠি লিখে দিই। ওই দিনই 3 তারিখে দিয়ে গেছে। অলরাইট, সেই চিঠিতে আমি বলে দিয়েছিলাম অনেকগুলি। আমি সেখানে লিখেছিলাম স্পষ্ট করে, যদি আপনি এগুলি না করেন ছাত্রদের যে এখন যে ক্ষোভ আছে সেটা একটা বিক্ষোভের রূপ নেবে। একদম অক্ষরে অক্ষরে আমার কথাটা খুলেছে। আপনারা ওই ভদ্রলোককে জিজ্ঞেস করেন যে আপনি কি চিঠির একটা কপি পেতে পারেন কিনা, তাহলে আপনারা নিজেরাই দেখতে পারবেন। একটা বিষয়টা স্যার, আপনারা তো এই ক্যাম্পাসে ছিলেন, শিক্ষক ছাত্রের যে সম্পর্ক ছিল, ছাত্ররা কেউ বিপদে পড়লে শিক্ষকরা দাঁড়িয়ে যেত, আর শিক্ষকরা বিপদে পড়লে ছাত্ররা দাঁড়িয়ে যেত। আমরা যেটা দেখেছি ছাত্রদের উপর এরকম বর্বর হামলা হওয়ার পরেও কোনো শিক্ষককে প্রতিবাদের জন্য দাঁড়াতে দেখিনি। তো সেই অবস্থাটা কিভাবে হয়েছে? আমি যদি জানতাম খুবই দুঃখজনক, আমি যদি জানতাম তাহলে আমি নিজে খুশি হতাম। আসলে এটা খুবই দুঃখজনক। যখন নাকি পুলিশ হামলা করেছে তখন টিচারদের সামনে ঝাঁপায় পড়া উচিত ছিল যে খবরদার তোমরা এগুলো করতে পারবে না আমাদের ছাত্রদের উপরে। একজন টিচার করে না। আপনারা এখানে অনেকজন আছেন, আগের টাইমে আসেন না আন্দোলনে? আমরা সামনে টিচার আসছি না, এই টিচাররাও তো আমাদের সঙ্গে এসে আমার সঙ্গে এসে দাঁড়িয়েছে। আমরা সামনে দাঁড়ায় আন্দোলন থামানো হয়েছে না? থামানো হয়েছে, কিন্তু গায়ে হাত দিবে আর কোনো টিচার কিছু বলবে না। এটার আমার কাছে কোনো মাপ নাই। টিচার আমি আমার টিচার হওয়ার জন্য যে আমার ক্ষমতা, আমি পুলিশের সামনে দাঁড়ালে এতগুলো ছেলেও যদি আসে, হয়েছে এরকম ঘটনা, পুলিশ কিন্তু কিচ্ছু করবে না, কেন আমি একজন শিক্ষক, আমি মাঝখানে দাঁড়ায় আছি পুলিশ আর স্টুডেন্টসের, তাই না? তো আমি মানে একদম শক্ত, আমি একদম অসম্ভব শক্ত। আমি এটা কবে কাটায় উঠবো আমি জানি না। প্রতিবাদ পর্যন্ত করে না, নাকি ভাইস চ্যান্সেলরকে ভয় পাচ্ছে কেন? কেন ভয় পাচ্ছে? আমি যদি জানতাম তাহলে আপনাকে বলতাম, ঠিক আছে? একজন শিক্ষকের এরকম মেরুদণ্ডহীন হওয়ার কোনো কারণ নাই।
তোমরা এরকম হয় না, তোমাদের ভিতরে অনেকজন শিক্ষক হবে, খবরদার যদি তোমরা এরকম কেউ হতো। আরেকটা প্রশ্ন স্টুডেন্টসদের বললাম, স্যার, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন স্যার, এই যে বিশ্ববিদ্যালয় আপনাদের হাতে করা এবং জ্ঞান বিজ্ঞান চর্চা সংস্কৃতি চর্চায় যে একটা অবস্থানে গিয়েছিল, এটা নিয়ে এখন অনেক শিক্ষার্থী হতাশা প্রকাশ করছে এবং এটা ফিরিয়ে আনার জন্য আপনি বলছেন যে এটা আমার বিশ্ববিদ্যালয়, আপনার কি চিন্তা ভাবনা অথবা পদক্ষেপ থাকবে এটা একটু বলেন। উনি হচ্ছেন যে একজন অনুসরণকারীর বাবা, তাই তো? উনি হচ্ছেন যে বলেছেন আমার ছেলে যদি যৌক্তিক ইয়ে করে আন্দোলন করে আমি তার সাথে আছি। এরকম গার্জিয়ান যদি সবাই হতো তাহলে দেশটা অন্যরকম হয়ে যেত। যাই হোক, আপনি যেটা বলেছেন যে এটা আবার ফিরিয়ে আনার জন্য কি করা যাবে, অবশ্যই আমি চাইবো যে আমাদের যে টিচাররা যারা আছেন তারা সেই দায়িত্বটা গ্রহণ করুক। আর আমাদের যদি কিছু করার থাকে আই উইল বি মোর দেন হ্যাপি ওদেরকে হেল্প করার জন্য। এটা আমার প্রিয় বিশ্ববিদ্যালয়, আমি এই বিশ্ববিদ্যালয়টাকে সত্যিকারের সুন্দর একটা বিশ্ববিদ্যালয় দেখতে চাই। স্যার, আমার প্রশ্ন হচ্ছে 30 বছর ধরে এইখানে যে আছে টং দোকানগুলো আছে, এটা বন্ধ, রোড পেন্টিং বন্ধ, নাটক বন্ধ, কনসার্ট বন্ধ, ভিতরে এই যে মুক্তবুদ্ধির চর্চাটা বন্ধ হয়ে যাচ্ছে, তারা বলছে এটা তালেবানি একটা সিদ্ধান্ত, এই বিষয়টি আপনার বক্তব্য? না, এটা তো ধরেন মানে এটা আউটরেজিয়াস, এটা হচ্ছে অবিশ্বাস্য একটা ব্যাপার যে একটা বিশ্ববিদ্যালয়ে এই কাজগুলি হবে। এই বিশ্ববিদ্যালয়ের স্ট্রেংথটা ছিল যে আমাদের এমন কোনো সংগঠন নাই যেটা নাকি এই বিশ্ববিদ্যালয়ে ছিল না। কার্টুন আঁকা সংগঠন থেকে শুরু করে, সায়েন্সের সংগঠন থেকে শুরু করে, নাটকের শুরু থেকে, ফটোগ্রাফি থেকে শুরু করে এমন কোনো সংগঠন নাই। ছেলেমেয়েরা 53 সংগঠন ছিল, 53। ছেলেমেয়েরা এই ক্রিয়েটিভ কাজগুলি করতে দেখে এদের ভিতরে একটা অন্য ধরনের আপব্রিঙ্গিং হতো। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েকে যে কোনো জায়গায় গেলে আলাদা করে চেনা যেত, কারণ তারা এই সংগঠনগুলি করে, তাদের ভিতরে নেতৃত্ব হয়, তাদের ভিতরে একটা অন্যরকম একটা ভাবধারা তাদের ভিতরে থাকে। সেটা যখন বন্ধ করে দেওয়া হয়েছে তখনই বোঝা গেছে যে এই মানুষটি আর যাই হোক উনি একাডেমিক বুঝেন না, শিক্ষা বুঝেন না, ছাত্র বুঝেন না।